এখানে আসতে বাধ্য হয়েছি। সে যেরকমই হোক, কিন্তু তার মনের সৌন্দর্যটা যেন থাকে। সঠিক মানুষ পৃথিবীতে আছে বলেই পৃথিবীটা এখনও আছে। যদি তেমন কোনো সঠিক মানুষ থাকে যে আমার সমস্তটা জানার পরে, আমার অতীত জানার পরেও সঠিকভাবে আমার পাশে থাকবে, তাহলে অবশ্যই আমি সেদিকে আগাবো। আজকেকার যুগে যাদের আছে তাদের পাশে অনেকেই আছে, আর যাদের নাই তাদের পাশে কেউ নেই। কেউ তো নাই, কোনো কিছু তো করারও নেই। ভাই তার বউ বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় সংসার করে খাইতেছে। নিজেকে সেফ রাখার জন্য আমি ওইখান থেকে চলে আসে মারপিট করতো। প্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের আর্তের কথা বা জীবনের গল্প। আমরা রয়েছি দিনাজপুরে। সো আমরা শুনবো মেঘলা আপার জীবনের গল্প, অর্থাৎ তিনি এসছেন দিনাজপুর থেকে। মেঘলা আপু, আপনার অ্যাড্রেসটি বলবেন, ঠিকানাটি বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মেঘলা। আমি দিনাজপুর থেকে আসছি। আমার থানা হচ্ছে কোতোয়ালি, গ্রাম হচ্ছে মহারাজাপুর, মিত্তিপাড়া। আচ্ছা, আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? আমি আমার জীবনের গল্প শুরু থেকেই শুরু করতে চাইতেছি। জি, শুরু করুন প্লিজ। আমি যখন ক্লাস 5 পাস করি নাই, এরকম সময় আমার বাবা আমার মাকে রাখে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে আমাদেরকে ছাড়ে অন্য জায়গায়, মানে কোনো যোগাযোগ নাই, অন্য জায়গায় আছে তিনি। আচ্ছা, আমরা এক ভাই এক বোন, আমি বড়, ভাইটা ছোট। তো সেই জায়গায় মা মানুষের বাড়িতে কাজ করে, মিলে কাজ করে দুই ভাই বোনকে মানুষ করছে। আমার যখন 13 বছর বয়স, তখন আমার মা আমাকে বিয়ে দিয়ে দিছে। 13 বছর বয়সে বিয়ে হলো? তখন তো আমার মায়ের কোনো কিছু করার ছিল না, কারণ তিনি তো একটা মহিলা মানুষ। যেহেতু আমার বাবা ছিল না, সেহেতু মানে 13 বছর বয়সে বিয়ে দিতে বাধ্য হয় আমাকে। কিন্তু 13 বছর বয়সে যখন বিয়ে দেয়, আমার বিয়ের যে ঘটকালি করছিল, সম্ভবত উনি আমাকে পছন্দ করছিল আর কি, ওনার বন্ধুর জন্য। তো আমার মাকে বলছিল যে ওই ছেলের বাবা মার সামনে 1.5 লাখ টাকার কথা, ডিমেন্ড 1.5 লাখ টাকার কথা স্বীকার করার জন্য, যে ছেলের পছন্দ হয়েছে, ছেলে পরে নিবে না। তো মহিলা মানুষ, সরল সোজা মানুষ, ও সেটাই বলছে যে 1.5 লাখ টাকা দিবে ডিমেন্ড। তো বিয়ের পরে 1 বছর পরেই দেওয়ার কথা। বিয়ের 4 মাস পরে হচ্ছে আমার মা তো বলতেছে যে আমি তো পারবো না তোলা টাকা দিতে। আর পরে ঘটক বলতেছে যে না, এইভাবে কোনো কথাবার্তা হয়নি। পরে বাধ্য হয়ে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে ডাকে নিয়ে আমার মা তখন বিষয়টা সমস্ত কিছুটা খুলে বলে ওনাদের কাছে, দেখেন আমার পক্ষে তো সম্ভব না। তো যেহেতুটা জালিয়াতি হয়ে গেছে, তারপরেও মানুষের কাছে মানে সাহায্য চায় 50,000 টাকার মতো দিয়েছিল ওনাদেরকে। বিয়ে শাদির ব্যাপারে মানে সমস্ত মিলায় 50,000 টাকার মতো দিয়েছিল ওনাদেরকে। যখন এটা ওনারা শুনেন, তখন 4 মাস থেকেই মানে সংসারে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়। শ্বশুর শাশুড়ি দেখতে পারতো না, মানে উঠতে বসতে সবসময় আর কি আসেই। তো স্বামী তখন কোনো কিছু করে নাই বা তখন খারাপ ব্যবহার দেখায় নাই। কিন্তু 1 বছর পর যখন আমার একটা মেয়ে সন্তান হয়, পরে স্বামীর মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। উনি মানে পেশায় ছিলেন ড্রাইভার, পানি করে আসতো, রাত ধরে আসে মারপিট করতো, তার ব্যবহার পুরাই চেঞ্জ হয়ে যায়। তারপর বাবা যেহেতু নাই, মা যেহেতু এত কষ্ট করে বিয়ে শাদী দিছে, তারপর বাধ্য হয়ে ওইখানে ওইভাবেই আমি 4 বছর সংসার করছি। 4 বছর সংসার করার পরে এক সময় মানে আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়ায় পড়ে। তারপরেও এগুলা নিয়ে অনেক অশান্তি হয়। এক সময় উনাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। মানে সে আরেকটি বিয়ে করে ফেললো? জি। আপনি কোনো পদক্ষেপ নিলেন না? যখন ওনাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে, তখন ওইখানে আমার থাকার মানে সম্ভব হয়ে ওঠে না। নিজেকে সেফ রাখার জন্য আমি ওইখান থেকে চলে আসি। চলে আসার পরে হ্যাঁ, পদক্ষেপ নেইনি তেমন না, চেয়ারম্যান মেম্বার প্লাস কোর্ট কাছারি পর্যন্ত এগুলো নিয়ে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমরা ওনাদের সাথে পারে উঠতে পারি নাই। ওনাদের টাকা পয়সার হয়তো বা আছে, খাওয়াইছে, কিন্তু আমরা পাই নাই বিধায় আমরা কোনো বিচার পাই নাই। ওইখান থেকে চলে আসার 1 বছর পরে হলো ওনার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পর ভাইয়ের বিয়ে হয়ে গেছে। ভাই তার বউ বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় সংসার করে খাইতেছে। পরে আবার একটা মেয়েকে নিয়ে আসে, আবার সেই ওই মায়ের কাছেই পড়া লাগে আমাকে। তো তারপরেও মা অনেক কষ্ট করে চলতেছিল। 2 বছর পরে যেহেতু মানে
মিলে ধান মানে ভারী ভারী কিবা ধামা উঠাইতো, ওনার মানে প্রবলেম হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। আবার জল 2 সাইডেই পাথর হয়েছে। এখন 3 বছর ধরে উনি আর কি ওই ভারী ধামা উঠাইতে পারে না, মানুষের বাড়িতে কাজও করতে পারতেছে না, মানে বাড়িতে মানে অসুস্থ হয়ে পড়ে আছে। তখন বাধ্য হয়ে আমি, কেউ তো নাই, কোনো কিছু তো করারও নেই, বাধ্য হয়ে আমি তখন মানুষের বাসায় কাজ শুরু করছি। আর মেয়েটাকে হচ্ছে, যেহেতু আমরা মানে লেখাপড়া করায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার করতে পারবো না, সেহেতু অত বড় স্বপ্নও দেখি না, এই জন্য মাদ্রাসায় ভর্তি করে দিছি যেন আদব কায়দাটা শিখে। মাদ্রাসায় পড়ানো আছে। এখন এই মানুষের বাড়িতে কাজ করে না পারতেছে মায়ের চিকিৎসা করতে, না পারতেছে এখন সন্তানটাকে লেখাপড়া করাইতে, আর না পারতেছে সংসারের হালটা ধরতে। ডাক্তারকে তাও অনেক কষ্ট করে ডাক্তার রিপোর্ট করানো হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব গান করানো লাগবে, যত তাড়াতাড়ি ওইখানে ওই জিনিসটা বৃদ্ধি পাইতেছে তত সমস্যা। মানে দেয়ালে আমার পিঠ থেকে গেছে, আমি না পারতেছি। এখন আমার মা ছাড়া তো কেউ নেই, আমার মা ছাড়া কেউ নেই। এখন আমার মাও যদি অসুস্থ হয়ে এই অবস্থায় থাকে তাহলে অবশ্যই তো আমার খারাপ লাগতেছে, কিছু তো করার নেই। তাই আজকে বাধ্য হয়ে আমি আজকে এই জায়গায় আসছি, যে যেভাবে পারেন, মানে মানুষ তো অল্পতে বা এমনিতেই কারো কাছে সাহায্যের জন্য হাত পাতে না। আর আমার বাবা অনেক আগেই চলে গেছে, যতটুকু পারছি কষ্ট করে এই পর্যন্ত কিন্তু এখন মানে আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। আপনাদের পরিবারে কি এমন কেউ নাই, আপনাদের আত্মীয় স্বজন কেউ নাই এমন যে আপনাদের একটু সাহায্য সহযোগিতা করতে পারে? আজকেকার যুগে যাদের আছে তাদের পাশে অনেকেই আছে, আর যাদের নাই তাদের পাশে কেউ নেই। যদি অল্প স্বল্প হইতো যে না 20-30 হাজার টাকার মধ্যে হয়ে যাবে, তাও না হয় লন টন উঠায়, কিস্তি উঠায় করা যেত। কিন্তু ওনারা বলে দিছে 1 থেকে 1.5 লাখ টাকার মতো লাগতে পারে সব মিলায় খরচ। আমি অপারেশন করে নিয়ে আসে যদি রুগীর মানে ওষুধ পানি না খাওয়াইতে পারি, তখন এখন একরকম আছে, তখন যদি আর ট্রিটমেন্ট না করতে পারি তখন আরেক রকমে চলে যাবে। এখন কী করার আছে, কোনো কিছুই করার নাই, এই জন্য বাধ্য হয়ে এখানে আসা। সো এখন কি করতে চাচ্ছেন? সর্বোপরি আপনি কি ডিসিশন চাচ্ছেন বা নিচ্ছেন? ডিসিশন চাইতেছি যে আমাদের তো কেউ নাই, আমি তো সব কিছুই বললাম, তো সেরকম পাশে থাকার মতো কেউ নাই। এখন যদি আপনারা কেউ অনেক মানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে আজকে আপনাদের কাছে মানে 2 হাত পাতে সাহায্যের জন্য এখানে আসছি, তো এমন কি কেউ নাই যে আমার মাটাকে সুস্থ করার জন্যে বা আমার মাটা যেন ভালোভাবে থাকে, আমাকে কেউ সাহায্য করতে পারে, এমন কি কেউ নাই? আমি যেন আমার মায়ের অপারেশনটা করতে পারি, কারণ আমার মা ছাড়া তো আমার কেউ নেই, উনি আমার বটগাছের ছায়া। আমার মা যেন সুস্থ হয়ে ওঠে আর আমার মায়ের জন্য অপারেশনটা ভালোভাবে করতে পারি, আমি এটুকুই চাইতেছি, আর কিছু না। মানুষের জীবনে টাকার প্রয়োজন আছে, আবার নাই, কিন্তু এমনও তো অনেকে আছে যে আমার মায়ের ফ্রিতে অপারেশনটা মানে করাই দিতে পারবেন বা আমাকে হেল্প করতে পারবেন, এমনকি কেউই নাই। তো আচ্ছা, আপনার বয়সও তো অনেক বেশি তা ঠিক না, মোটামুটি বয়সটাও কম। তো সেক্ষেত্রে আপনার ফিউচার প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, ভবিষ্যতে কি করতে চাচ্ছেন বা কি ডিসিশন নিতে চাচ্ছেন? পরিকল্পনা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বয়স অনেক হয় নাই, তবে বিয়ের ঘর আসলে বা বিয়ে করতে চাইলে মানুষ আগে দেখে যে কত দিতে পারবা, কত টাকা ডিমান্ড দিবে, কিন্তু আমার তো সেই সামর্থ্যটা নাই যে একবার তো মানুষের কাছে চায়ে টায়ে যাই হোক দিছিল, আল্লাহ কপালে সয় নাই, সেটা ভাঙে গেছে। এখন দ্বিতীয়বার যে আবার হচ্ছে সেটা সেরকম হবে তা তো সম্ভব না। কিন্তু হ্যাঁ, যদি কেউ মানে সবাই যে খারাপ এমন না, সঠিক মানুষ পৃথিবীতে আছে বলেই পৃথিবীটা এখনও আছে। যদি তেমন কোনো সঠিক মানুষ থাকে যে আমার সমস্তটা জানার পরে, আমার অতীত জানার পরেও সঠিকভাবে আমার পাশে থাকবে, তাহলে অবশ্যই আমি সেদিকে আগাবো। মানুষের হচ্ছে সৌন্দর্যটা আগে না, মানুষের মনের সৌন্দর্যটাই আসল। সে যেরকমই হোক, কিন্তু তার
মনের সৌন্দর্যটা যেন থাকে, ওর যেন মন ভালো থাকে, ও যেন ওই যে আমি হাত ধরবো কিন্তু পরবর্তীতে হাত ছাড়ে দিল এমন লোকের দরকার নেই আমার। আমি চাই যে আমার হাত ধরবে সে যেন মানে সারা জীবনের জন্যই ধরে থাকে, সে যেন কিছুদিনের জন্য ধরে আবার পরে ছাড়ে না দেয়। আর অবশ্যই আমার আমি ছাড়া, আমার মা ছাড়া যেমন আমার কেউ নেই, আমার সন্তানটা ছাড়াও আমার কেউ নেই। আর যদি কেউ আসেই তাহলে আমার পরিবারটা তো আর কেউ নাই, আমার পরিবারটা যদি মানে নিতে পারে তাহলে অবশ্যই আগাবো সেদিকে। আর এটাই বলার ছিল যে মানুষ এমনি এমনি কারো কাছে হাত পাতে না। আর আমার এত দুঃখ কষ্ট যাওয়ার পরেও আমি কারো কাছে হাত পাতি নাই, নিজে কষ্ট করে খাইছি। কিন্তু এখন মানে জীবন মরণের খেলায় চলে আসছে। অপারেশনটা যেহেতু আমার মায়ের করানোই লাগবে, না করাই উপায় নাই, আর আমারও সামর্থ্য নাই, তাই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তো একটা কথাই বলতে চাই যে প্লিজ আপনারা আমাকে একটু পারলে সাহায্য করিয়েন যেন আমি আমার মায়ের অপারেশনটা ঠিকভাবে করতে পারি, এটুকুই বলার। প্রিয় দর্শক, আমাদের ভিডিও শেষের দিকে একটি কথা, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য। আসুন, যাদের আসলে উপযোগিতা আছে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তারা একটু পাশে দাঁড়ায়, তারা একটু ভালো থাকবে, তারা একটু ভালো জীবন অতিবাহিত করবে। যে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, আপনাকে খুঁজে পেতে হবে। কিন্তু আপনি ঠিকানাটি যেভাবে বলেছেন সেটা খুঁজে বের করা একটু কঠিনই, তারপরে অন্য কোনো মাধ্যম থাকলে সেটি বলতে পারেন। জি, আমার একটা ফোন আছে, সেই নাম্বারের মাধ্যমে আমাকে পাইতে পারে। না, এখানে দেখেন ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। শুধু ভালো মানুষ তা ঠিক না, শুধু খারাপ মানুষ তাও ঠিক না। সো এই পাবলিক প্লেসে আপনি ফোন নাম্বারটি দিতে চান? 013 22 013 22 750 539। আপনার নাম্বারটি আরেকবার বলবেন। 013 22 750 539। মেঘলা আপু, আপনার জন্য শুভকামনা।